বিগত 16 বছরের মধ্যে আমরা সবচেয়ে বাজে অবস্থায় আছি। দেশের জন্য যখন খেলা হয় তাহলে কেউই আসলে অটো চয়েসের কাতারে পড়ে না। প্রপার অলরাউন্ডারের একটা পারফরমেন্স দরকার, সেই পারফরমেন্স কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আমরা আশা করি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে কমফোর্টেবল ফরম্যাট বলা হয় ওয়ানডেকে। সেই ওয়ানডেতেও কিন্তু ব্যাটিং লাইন আপ ধস। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছে 77 রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের ব্যাটারদের এরকম ধসের কারণটা কি? চলুন জেনে আসি ক্রিকেট প্রেমীরা আসলে কি ভাবছে। এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট হোক কিংবা টেস্ট ফরম্যাট হোক বা টি-20 ফরম্যাট হোক, তিনটা ফরম্যাট নিয়ে আমাদের আসলে অনেক চিন্তার জায়গা আছে। বিগত 16 বছরের মধ্যে আমরা সবচেয়ে বাজে অবস্থায় আছি মনে হয় ওয়ানডে ফরম্যাট নিয়ে। কারণ আমাদের ওয়ার্ল্ড কাপ থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমাদের কম্বিনেশন নিয়ে কিন্তু এখন আমরা কনফিউজড। বিশেষ করে আমি যদি জাতীয় টিমের কথা বলি, যে আমাদের টিমের মধ্যে কম্বিনেশনটা এখন পর্যন্ত আমরা সেট করতে পারিনি। সাকিব তামিম চলে যাওয়ার পরে কিংবা মুশফিক চলে যাওয়ার পরে এখনো আমরা বুঝতে পারছি না যে কার জায়গায় কাকে খেলাবো। শুরুতে কিন্তু আমাদের তানজিদ তামিম কিছুটা শুরু দিচ্ছেন, স্টার্ট এনে দিচ্ছেন, কিন্তু এরপরে আমি দেখতে পাচ্ছি আমাদের ওর সাথে যেমনটা আমাদের তামিমের সময় হয়তো যে তামিম থাকতো, কিন্তু তামিমকে সঙ্গ দেওয়ার মতো আমরা একজনকে ওপেনার সেট করতে পারিনি। একই জিনিস যেন এখন আমরা আবার রিপিট করছি। আমাদের আসলে অটো চয়েসের যে বিষয়টা, প্রত্যেকটা টিনিয়রে বা এক একটা জেনারেশন, এটা কিন্তু আমাদের 3rd বা 4th জেনারেশন চলছে। তো শুরুর দিক থেকে যদি আমি চিন্তা করি বা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা বলবো, যে আমার মনে হয় যে দেশের জন্য যখন খেলা হয় তাহলে কেউই আসলে অটো চয়েসের কাতারে পড়ে না। একটা প্লেয়ার দীর্ঘদিন পারফর্ম না করে কিভাবে জাতীয় টিমে চান্স পায়? কারণ জাতীয় টিমে যারা খেলে তারা মূলত বাংলাদেশের বেস্ট পারফর্মার। এখন বেস্ট পারফর্মাররাই যদি পারফর্ম করতে না পারে, তারপরে তো দলে থাকার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নতুনদেরকে সুযোগ দিতে হবে। লিটন যদিও রিসেন্টলি আমাদের টি-20 ফরম্যাটে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু আমি যদি বিগত কয়েক বছরের লিটনের পারফরমেন্স দেখি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের কথা যদি বলি, সে কিন্তু পুরোপুরি ব্যর্থ হচ্ছে। যখন আমাদের ন্যাশনাল টিমের খেলা থাকে না, সেই সময়টাতে লিটনকে আলাদা করে ট্রেনিং এর সময় ট্রেনিং সেশন নিয়ে বা আলাদা করে এ টিম আছে, আমাদের এইচপি টিম আছে, ওদের সাথে কিছুটা প্র্যাকটিসের সুযোগ করে দিয়ে বা আলাদা ম্যাচ খেলে ন্যাশনাল টিমে যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি সেই সিনারিওগুলো ক্রিয়েট করে ওর জন্য আলাদা একটা ব্যবস্থা করা যেতে পারে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি দেখেছি, এটি আসলে বাংলাদেশের ক্রিকেটের যে বিপর্যয় শুরু হয়েছে। মাত্র 244 মাত্র 244 রানের একটা টোটাল ছিল, যেটা ওই মাঠের জন্য গড় এভারেজ যে টোটাল রয়েছে তার থেকেও কম। সেটি বাংলাদেশের জন্য জেতার জন্য একটা মানে খুবই সিম্পল ওয়ে ছিল বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার বোলারদের কাছে। কি দারুণ সব ফিল্ডিং করেছে শ্রীলঙ্কা দল। এটি শ্রীলঙ্কার জন্য টার্ম কার্ড হয়েছে। বিশেষ করে শান্তকে দিয়ে শুরু করতে চাই। শান্তর যে আউটটা, এটি হচ্ছে ম্যাচের মোমেন্টামকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে তার উইনিং যে একটা হিট মোমেন্ট ছিল, সেই হিট মোমেন্ট থেকে সেখান থেকে ব্রেক আউট করে দিয়েছে অনেকটা। শান্তর আউট, তারপরে যদি তানজিদ হাসান তামিমের ক্যাচটাও যদি বলি, ওটার কথাও যদি বলি, এটাও টার্নিং পয়েন্ট ছিল। সবকিছু মিলে শ্রীলঙ্কা জিতেছে তারা বেশ তাদের পারফরমেন্স দিয়ে। প্রপার অলরাউন্ডারের একটা পারফরমেন্স দরকার, সেই পারফরমেন্স কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আমরা আশা করি। কিন্তু সেই মেহেদী হাসান মিরাজ কিন্তু একটা ওয়ান ফিগার স্কোরে কিন্তু তিনি আউট হয়েছেন। সেই সাথে নাজমুল হাসান শান্তর কথা যদি বলি, তিনিও কিন্তু একজন ওপেনার্স ব্যাটসম্যান, তিনি কিন্তু খেলেছেন অন ডাউনে। তো সবকিছু মিলে ব্যাটিং এর যে এই যে ব্যাটারদের যে দরপতন বা হচ্ছে ব্যাটাররা যেখানে খেলে অভ্যস্ত সেখানে আসলে তাদেরকে খেলানো হয়নি, এটি একটা বড় ডিফেক্ট ফ্যাক্টর হিসাবে কাজ করেছে আমার যেটি মনে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।